গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস বালিকার প্রথম প্রেম। আজ শোনাব উপন্যাসটির ষষ্ঠ অর্থাৎ শেষ পর্ব। সকালে ব্যস্ততার মধ্যে কাটিয়ে অনিশ অফিসে গেল। সেদিন খুব জরুরি কাজ থাকায় তার অফিস কামাই করার কোনো উপায় ছিল না। মেয়েকে বলে গেল যত্নের যেন কোনো ত্রুটি না হয়। সে বেরিয়ে যাওয়া মাত্র পিসিমা বললেন, সময় নষ্ট করা উচিত হবে না। মামা জিজ্ঞাসা করলেন, আর কজন আছে লিস্টে? নন্দিনী বলল, অন্তত 3 জন। ডাকবো? মামা বললেন, ইয়েস। অতএব অনিশের অফিসে টেলিফোন করল নন্দিনী। অপারেটরকে বলল সরলা মিত্রকে লাইনটা দিতে। তখন সবে 10:20 কিন্তু সরলাকে পাওয়া গেল। নন্দিনী বলল, আমি নন্দিনী সোম। আপনি কেমন আছেন? চলে যাচ্ছে কোনো রকম। কি ব্যাপার, আজ কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু নয়। ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছে তো? হ্যাঁ, আজ বাবার পিসিমা মানে আমার এক দিদিমা এসেছেন তো, না খায় উনি ছাড়েননি। খুব ভালোবাসেন বাবাকে। আচ্ছা, উনি কি এর আগে কখনো এসেছেন? না, এই প্রথম। তাই বলো, আমি তো জানি তোমাদের কোনো আত্মীয় স্বজন নেই। হেসে উঠলেন সরলা মিত্র, যেন খুব মজার কথা বলেছেন। তা কেন, ওরা খুব ভালো। আমি তো বলছিলাম আপনার কথা। আমার কথা? ও মা, কেন? ওই বাবার ব্যাপারে কথা হচ্ছিল, তখন বললাম আপনিও খুব খেয়াল রাখেন। সেটা আর রাখতে পারি কই, যা কাজের চাপ। তাছাড়া ওই মানুষ কি কারো কথা শুনতে চায়? বাবা খুব জেদি। তা ওরা সব শুনে আপনার সঙ্গে আলাপ করতে চাইলেন। আমি বললাম উনি খুব ব্যস্ত, এখানে আসার সময় পাবেন না। তাছাড়া বাবা শুনলে খুব রেগে যাবেন। ওর তো শুধু রাগই আছে। ঠিক আছে, ওরা যখন চাইছেন তখন নিশ্চয়ই যাব একদিন। একদিন? ওরা তো আজকালই চলে যাবেন। সে কি, বেশি দিন থাকবেন না? না, দেখা করতে হলে আজই আসতে হবে আপনাকে। আমি তাই ওদের বলছিলাম আপনার পক্ষে হুট করে আসা সম্ভব নয়। ওরা বললেন, তাহলে কি করে সিদ্ধান্ত নেব? সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? আমি জানি না, তবে ওরা আসার পর একের পর এক মহিলা দেখা করতে আসছেন। তাই নাকি? ওরা কি তাদের ডেকেছিলেন? মোটেই না, সবাই খবর পেয়ে চলে এসেছিলেন। ও, আর ওরা আমাকে ডাকছেন অথচ আমি যাচ্ছি না। এ বড় অভদ্র ব্যবহার করা হবে। আমি যাব, এখনই যাব। আচ্ছা, এখনই গেলে ওদের কোনো অসুবিধা হবে না তো? একটুও না। নন্দিনীর গলায় খুশি ফুটল। আমাদের ঠিকানাটা? ওরে বাবা, আমি জানি, 2 দিন রাস্তা থেকে ঘুরে এসেছি। টেলিফোন ছেড়ে দিয়ে নন্দিনী ঘোষণা করল, তিনি আসছেন। মামা গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, ক্যান্ডিডেটের নাম? সরলা মিত্র, বাবার অফিসে কাজ করেন। মামা বললেন, যেসব মেয়ে অফিসে চাকরি করে তারা বড় খড়খড়ে হয়। পিসেমশাই মন্তব্য করলেন, ঘরের মেয়েরা যে কত মোলায়েম তা আজও টের পেলাম না। পিসিমা কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় ডোরবেল বাজল। মামা উঠলেন, দরজা খুলে জিজ্ঞাসা করলেন, কাকে চাই? নন্দিনী আছে? হ্যাঁ। শোনামাত্র মামার পাশ কাটিয়ে ঘরে ঢুকে পড়ল সারিকা। নন্দিনীকে দেখে বলে উঠল, হাই। নন্দিনী মাথা নাড়ল, হ্যালো। কেমন আছিস? সারিকা একটু যেন অপ্রতিভ।
ভালো, বস। নন্দিনী পরিচয় করিয়ে দিল। আমার বান্ধবী সারিকা। সারিকা ধপ করে বসে পড়ল মামার ছেড়ে যাওয়া চেয়ারে। বসে বলল, আপনাদের আগে দেখিনি। আমার বাবার গুরুজন এরা। আই সি। আমি আমার বাবার কোনো গুরুজনকে কখনো চোখে দেখিনি। সারিকা হাসল। মামা মন্তব্য করলেন, এটা তোমার খুব গর্বের বিষয় নয়? সারিকা মাথা ঝাঁকালো। নিশ্চয় নয়, কিন্তু এ ব্যাপারে কারো কৃতিত্ব যদি থাকে তাহলে সেটা আমার বাবাকে দিতে হয়। উনি বিচ্ছিন্ন হয়ে থাকতে ভালোবাসেন। আমাদের সেটা মেনে নিতে হয়েছে। ওকে? সারিকার কথা বলার ধরন দেখে পিসেমশাই হেসে ফেললেন। ঠিকই তো। তা তোমার ভবিষ্যতে কি করার ইচ্ছে? আই ডোন্ট নো। সত্যি বলতে কি, আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের সামনে কোনো আশার ছবি নেই। আমি নন্দিনীর মতো ভালো স্টুডেন্ট নই, কিন্তু শেষ পর্যন্ত লড়াই করতে হবে। সারিকা হাসল। বিয়ে থা করার কথা বলছে না কেউ? না, মাঝে মাঝে ভাবি বিয়ে করে ভবিষ্যৎটা নিশ্চিত করে নিই। কিন্তু কাকে বিয়ে করব বলুন? বিয়ে তো দূরের কথা, আমাদের সমবয়সী কোনো ছেলের সাথে প্রেমও করা যায় না। কথা বললেই মনে হয় সাবালকের মস্তিষ্ক। আর এখন একটা ছেলের জীবনযাপনের মতো অর্থ রোজগার করতে 34-35 বছর লেগে যায়। 23-22-এর সঙ্গে প্রেম করলে ততদিন বাদাম ভাজা খেয়ে থাকতে হবে। ইম্পসিবল। দুটো কাঁধ সংকুচিত করে ঝাঁকালো সারিকা। পিসেমশাই হাসলেন। সত্যি সমস্যা। তাহলে কি করবে? জানি না। আপনাদের সময় শুনেছি ছেলে বিয়ে করত আর বাবা ছেলের বউকে খাওয়াতো। আমি হলে মরে যেতাম। ইনফ্যাক্ট আমি কথা বলে সুখ পাই বয়স্কদের সঙ্গে। মামা চোখ ছোট করলেন। বয়স্ক মানে? আপনার মতো বয়স নয়, ধরুন 40, বড় জোর 50। কিন্তু তার মেন্টাল এজ হতে হবে নট মোর দ্যান 30। দে আর এক্সপেরিয়েন্সড পারসন, অনেক কিছু জানেন। তবে একটা মুশকিলও আছে এদের নিয়ে। কি মুশকিল? পিসেমশাই জিজ্ঞাসা করলেন। একটু সে কি হয়, যাকে বলে ভীতু। পাবলিক কি বলবে, বাড়ির লোকজন কি বলবে, বন্ধুরা কি বলবে, পাড়ার লোকজন কি বলবে, অল দিস কি বলবে ওদের মধ্যে কিলবিল করে। তাহলে তো মুশকিল। নিশ্চয়ই। ধরুন নন্দিনীর বাবা মিস্টার সোমকে আমার খুব ভালো লাগে। যেমন হ্যান্ডসাম তেমন স্মার্ট, কথাও বলেন ভালো। আমার সঙ্গে হঠাৎ ফ্লোরিসে দেখা হয়ে গেল। আমি তাকে যেই একটা অফার করলাম অমনি উনি গুটিয়ে গেলেন, নানান বাহানা দিয়ে কেটে পড়লেন। স্টিল ওকে আমার বেশ ভালো লাগে। কিরকম ভালো লাগে? পিসেমশাই জিজ্ঞাসা করলেন। ওর সঙ্গে কথা বলতে পছন্দ করি আমি। হঠাৎ মামা গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, তুমি নিশ্চয়ই কোনো প্রয়োজনে এখানে এসেছিলে। যাও, তোমাকে আর আটকে রাখবো না আমরা। সারিকা হাত উল্টালো। নাথিং স্পেশাল। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ওকে হাই বলে যাই। ও। মামা কি বলবেন কথা খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ নন্দিনী বলে ফেলল, এরা কেন এসেছেন বলতো? সারিকা তাকালো। আই এম নট সাপোজড টু নো। গেস কর। ক্লু দে। বিয়ের ব্যাপারে। আচ্ছা, তোর? ধ্যাত। তাহলে এ বাড়িতে তুই আর তোর বাবা থাকিস? তোর না হলে? আচ্ছা, হ্যাঁ, আমার না অনেকবার মনে হয়েছে উনি আর বিয়ে করলেন না কেন, এত হ্যান্ডসাম মানুষ। বাবা বলেন বয়স হয়ে গেছে। বুলশিট। ওরকম মানুষের বয়স নিয়ে আমি কেয়ার করি না। আমাদের অনেক পরিচিত ছেলের থেকে উনি স্মার্ট। কিন্তু ইট মাস্ট নট ডু ওয়ান থিং। পিসেমশাইয়ের দিকে তাকালো সারিকা। এই জড়তাহীন তরুণীর কথাবার্তায় মামা যেমন বিরক্ত হচ্ছিলেন, পিসেমশাই ঠিক তেমনই মজা পাচ্ছিলেন। বললেন, কি ব্যাপার?
নন্দিনীর বাবা বলে ওর সঙ্গে এমন কারো সম্বন্ধ করবেন না যার বয়স 40 পেরিয়ে গেছে। আমার মাকে দেখে বলছি, 40-এর পর মেয়েরা খুব টাচি হয়ে যায়। তাছাড়া নিজের ব্যাপার ছাড়া অন্য কিছু ভাবতে পারে না, সবসময় কমপ্লেক্সে ভোগে, সন্দেহ করে সব কিছুকে। সারিকা উঠে দাঁড়ালো। আমি তাই বিশ্বাস করি। ঠিক আছে, মনে রাখবো, কিন্তু কোনো অল্প বয়সী মেয়ে ওকে বিয়ে করতে রাজি হবে কেন? কেন হবে না? আর 20-25 বছর পরে ওর জীবন অনিশ্চিত হয়ে যাবে। গুড গড, একটা 28 বছরের ছেলে যে কোনো দিন অ্যাক্সিডেন্টে মরে যেতে পারে। 20 বছর বহুত সময়, ততদিন যদি ভালোভাবে বেঁচে থাকা যায় তাহলে আর কি চাই। সারিকা দরজার দিকে এগোলো। আচ্ছা চলি। আঙুল নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল সারিকা। আস্পর্ধা! হুঙ্কার দিয়ে উঠলেন মামা। এই তোমার বন্ধু? প্রশ্নটা নন্দিনীর দিকে তাকিয়ে। নন্দিনী বলে উঠল, বারে, আমি কি করব? করবে মানে? এরকম বদমেয়ের সঙ্গে মেশো কেন? মামা গজরে উঠলেন। পিসেমশাই বললেন, শুনতে হয়তো খারাপ লাগছিল, কিন্তু মেয়েটা যা বিশ্বাস করে তাই অকপটে বলে গেল, কোনো গোলমাল নেই। পিসিমা এতক্ষণ গালে হাত দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে গলা খুললেন। থামো, আমি যা পছন্দ করি না চিরকাল তুমি তাকে হাওয়া দিয়ে এসেছ। ছি 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 ছি। ওইটুকু পুচকে মেয়ে, গাল টিপলে দুধ বের হবে। কিরকম ফটর ফটর করে আদিক্ষেতার কথা শোনানো। বাপের বয়সী মানুষের সঙ্গে উনি বন্ধুত্ব করতে চান? ইচ্ছে করছিল চড়িয়ে বিষ ছেড়ে দিই। আর তুমি সেই মেয়ের হয়ে ওকালতি করছো? তোমার কি ভীমরতি ধরে গেছে? ছ্যা! মামা খুশি হলেন প্রতিক্রিয়া দেখে। ঠিক বলেছেন, যে কোনো সুস্থ মানুষই আপনার মতো ভাববে। হ্যাঁ হ্যাঁ, ওর বাড়ির নাম্বারটা কি? আমার ইচ্ছে করছে টেলিফোনে ওর অভিভাবককে ব্যাপারটা জানিয়ে দিতে। ওর মেয়ে সম্পর্কে সতর্ক থাকুন, নইলে অঘটন ঘটিয়ে ফেললে আর কুল পাবেন না ওরা। পিসেমশাই বললেন, আপনারা একটু বেশি মাত্রায় উত্তেজিত হচ্ছেন। পিসিমা ক্ষেপে গেলেন। তবু তুমি তোমার অন্যায় স্বীকার করবে না? পিসেমশাই বললেন, আমি কোনো অন্যায় করেছি নাকি? আমি জানি ব্যাপারটা দৃষ্টিকটু, খুবই অসহ্য, কিন্তু আমি মেয়েটির মতামত জানাবার ভঙ্গিটাকে ভালো বলছি, ব্যাস। তাছাড়া ওর কথা তোমার গায়ে লাগার মানে হয় না। ও 40-এ পা দেওয়া মহিলাদের সম্পর্কে যা বলেছে তা তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ তুমি সেটা অনেক অনেক বছর আগে পার করে দিয়েছ। অবশ্য উনি একটু উষ্ণ হতে পারেন। আমাকে ওই কথা বললেও আমি যে হতাম না, তাই বা বলি কি করে? কি কথা? মামা চোখ ছোট করলেন। নন্দিনী দেখলো বিপদ বাড়ছে। সে সামনে এগিয়ে এলো। ঠিক আছে, তোমরা ঝগড়া করো না, আমি লিস্টের আরেকটা নাম কেটে দিলাম। পিসেমশাই বললেন, তাহলে হাতে রইল আর কজন? দুজন। সরলা মিত্র, যিনি এখনই আসছেন, আর একজন যার নাম অহনা। তাকে কিভাবে যোগাযোগ করব তা বুঝতে পারছি না। চিন্তায় পড়ল নন্দিনী। টেলিফোন নেই? পিসিমা জিজ্ঞাসা করলেন। নাম্বার জানি না। অনিশ তো জানে, তাই না? বাহ, বাবাকে কি বলবো আমি? কেন নাম্বার চাইছি জিজ্ঞাসা করবে না? তা ঠিক। শোনো, আমার মনে হয় সরলা মিত্রকে দেখলে তোমাদের খুব পছন্দ হয়ে যাবে। বেশ ব্যক্তিত্ব আছে। একটু যদি ত্রুটি থাকে তাহলে। নন্দিনী থেমে গেল। মামা বললেন, নো, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করো না। আর যেই হোক, আমি তো হব না। এইসব ব্যাপারে নিজের বিচার বুদ্ধিমতো কাজ করাই উচিত। নন্দিনী অসহায়ের মতো তাকালো। এই শেষ সম্বল, অহনাকে পাওয়া এখন দুরাশা। তাছাড়া চাইলেই তিনি এ বাড়িতে আসতে যাবেন কেন? এই তিনজন যদি এই সরলা মিত্রকে নির্বাচন করেন তাহলে। এই সময় বেল বাজল। লাফিয়ে উঠল নন্দিনী। সবাই তাকে দেখছে।
সে খুশি খুশি মুখে বলল, এসেছে, বাবার অফিসে কাজ করে, খুব পাংচুয়াল, তোমরা একটু ভালোভাবে কথা বলো। সে দরজার দিকে এগুলো। তার মানে তুমি কি বলতে চাইছো, আমরা খারাপভাবে কথা বলি? মামা প্রতিবাদ করলেন, না না, উফ, আমি তোমাদের বোঝাতে পারছি না। কাঁধ ঝাঁকালো নন্দিনী। তোমাকে আর কিছু বোঝাতে হবে না, যাও দরজাটা খোলো, পিসিমা বললেন। দরজা খুলল নন্দিনী। সরলা মিত্র দাঁড়িয়ে আছেন। মাথা হেলিয়ে জিজ্ঞাসা করলেন, ভালো? নন্দিনী হাসল, হ্যাঁ, আসুন। ঘরে ঢুকে এসব বয়স্ক মানুষদের দেখে ভদ্রমহিলা একটু অপ্রস্তুত হলেন না। দুহাত যুক্ত করে বললেন, নমস্কার, আমি সরলা মিত্র, মিস্টার সোমের অফিস কলিগ। অবশ্য উনি আমার সিনিয়র। নন্দিনী এগিয়ে এসে প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দিল। সোফায় বসে সরলা পিসিমাকে জিজ্ঞাসা করলেন, আপনি নিশ্চয়ই এর আগে কলকাতায় এসেছেন? পিসিমা বললেন, হ্যাঁ, অঞ্জু মারা যাওয়ার পর এসেছিলাম, অনেক দিন হয়ে গেল। অঞ্জুকে? নন্দিনীর মা, পিসিমা জানালেন। ও, সে তো অনেক কাল আগের কথা। তাহলে আপনি পাতাল রেল, দ্বিতীয় হাওড়া ব্রিজ দেখেননি? কলকাতার এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এবার এসে দক্ষিণেশ্বর, বেলুড়ে গিয়েছেন? এলাম তো গতকাল। তাছাড়া কে নিয়ে যাবে আমাকে, সময় তো নেই কারো। পিসেমশাই এবার বললেন, কোচাটা না দিলেও পারতে। তোমার বাতের ব্যথাটার জন্য বেশি হাঁটতে চাও না, এই সত্যি কেন গোপন করছো? আপনি বাতের ব্যথায় ভোগেন? হ্যাঁ, শীতকালে খুব বাড়ে। আমার এক মাসিমার এমন হতো, কত ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কাজ হয়নি। শেষে একজন খবর দিল কুদঘাটের এক কবিরাজের। মাসিমা তার কাছে দুবার গিয়েছিলেন, তাও বছর দুয়েক হয়ে গেল। ভদ্রলোকের ওষুধে এই 2 বছরে মাসিমা একেবারে অন্য মানুষ। যিনি বিছানা থেকে নামতে পারতেন না, তিনি এখন একা হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন। সরলা হাসলেন, কবিরাজের ওষুধ? উনি তো একবার আমাকে একজন হোমিওপ্যাথের কাছে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কোনো উপকার হয়নি। ভদ্রলোক এখনো আছেন? থাকবেন না কেন? আপনি যদি রাজি থাকেন, আমি আপনাকে নিয়ে যেতে পারি। মাসিমার সঙ্গে দ্বিতীয়বার আমি গিয়েছিলাম। কুদঘাট তো বেশি দূর নয়। পিসিমা পিসে মশাইয়ের দিকে তাকালেন। এমন খবর পেয়ে তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। পিসেমশাই জিজ্ঞাসা করলেন, সরাসরি চলে গেলে হবে? একটা নিয়ম অবশ্য ওখানে আছে, সকাল 9টা পর্যন্ত টিকিট দেওয়া হয়। রোজ 30 জনের বেশি পেশেন্ট উনি দেখেন না। আমার অফিসের একজন পিয়ন ওখানে থাকে, ওকিদের টিকিট আনিয়ে দেব আমি। তাহলে তো খুব ভালো। কতদিন থাকতে হবে এখানে? পিসিমা জিজ্ঞাসা করলেন। দিন 4, দ্বিতীয়বার 4 দিনের মাথায় যেতে হয়। তুমি ঠিক বলছো? আমি রোগমুক্ত হব? এই যা, তুমি বলে ফেললাম। 100 বার বলবেন, আপনি আমার গুরুজন। হ্যাঁ, আমার তো বিশ্বাস রোগমুক্ত হবেন। উফ, তাহলে তুমি যে কি উপকার করবে, শুতে বসতে অস্বস্তি। এই যে এখানে আসবো, তাই প্রথমে ভাবতে পারিনি। রোজ এক গাদা ক্যাপসুল গিলতে হয়। আর হবে না, চলুন আপনি। এতক্ষণ উসখুস করছিলেন মামা, এবার জিজ্ঞাসা করলেন, কবিরাজ মশাই কি শুধু বেছে বেছে বাতের পেশেন্টদের দেখেন? না না, সব রকম পেশেন্টই দেখেন উনি। ও, তাহলে উনি কি বাত স্পেশালিস্ট? মামা গম্ভীর। না, আমি অ্যাজমা পেশেন্টকে ওখানে দেখেছি। একজন ব্লাড প্রেশারে। রাইট, ব্লাড প্রেশারটা উনি বোঝেন? কি বলছেন, ভদ্রলোক নাম করা কবিরাজ।
অনেকে ওকে ধন্বন্তরী বলে। তাহলে একবার যাওয়া যেতে পারে। দক্ষিণা কিরকম? 50 টাকা। কলকাতার ডাক্তারদের তুলনায় বেশ কম। পিসেমশাই এতক্ষণ চুপচাপ শুনছিলেন, এবার মুখ খুললেন। আপনার প্রেশার নিশ্চয়ই হাই। মামা তাকালেন। ইয়েস, এটা আমার বংশগত পাওয়া। ডাক্তার ওষুধ দেয়, খেলে সামান্য কমে, না খেলে গাছের মাথায় ওঠে। কবিরাজ মশাই যদি জবাবে কন্ট্রোল করতে পারেন মন্দ কি? সরলা জিজ্ঞাসা করলেন, কিছু মনে করবেন না, আপনার শরীর তো একটু বড় সড়ো, আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করছেন কি? আমি খাই কোথা, আমার তো পাখির আহার। পাখির আহার? আজ জলখাবারে আপনি 4টে পরোটা খেয়েছেন। আগে 10টা খেতাম মশাই। 10 থেকে 4 কি যথেষ্ট কম নয়? সরলা মাথা নাড়ল। না, আপনাকে আমি একটা ডায়েট চার্ট করে দেব, ওই চার্ট মতো চললে দেখবেন বেশ ভালো আছেন। এর ওপর তো কবিরাজের ওষুধ তো রইলই। এতে হিতে বিপরীত না হয়ে যায়? হাই থেকে একেবারে লো। পিসেমশাই বললেন। মামা খেপে গেলেন। সেটা আমি বুঝবো। আমার ব্যাপার নিয়ে থার্ড পার্সনের কথা বলা আমি একেবারেই পছন্দ করি না। হ্যাঁ, ডায়েট চার্ট মানে তো না খেয়ে থাকা? একদম না, আপনার শরীরে যা যা প্রয়োজন তাই গুছিয়ে খাওয়া। আপনি ওর মাথা, আপনাকে তো অনেক দিন ভালোভাবে বেঁচে থাকতে হবে। ব্লাড সুগার নেই তো? সরলা জিজ্ঞাসা করলেন। মামার মুখ নরম হলো যেন, ঘন ঘন মাথা নাড়লেন। নো, নেই, থাকলে টের পেতাম। চেক করিয়েছেন কখনো? প্রয়োজন হয়নি। ঘুম ঘুম পায়? মাঝে মাঝে হাত পা ঝিমঝিম করে? পায়ে ব্যথা হয়? নো, নেভার। তবে প্রেশার বাড়লে মাথা ঘোরে। দেখো, আমি একটা রোগ নিয়ে থাকতে চাই। শরীরে একসঙ্গে একাধিক রোগ আছে ভাবলে মন দুর্বল হয়ে যাবে। আমি সেটা চাই না। আপনি ঠিক আমার বাবার মতন। তাই নাকি? ওরও আমার মতো স্বাস্থ্য? হকচকে জিজ্ঞাসা করেন মামা। না, কিন্তু আপনার মতো মেজাজ। ও, এবার পিসিমা যেন সুযোগ পেলেন। এতক্ষণ যেন সবকিছু বিস্তৃত হয়ে গিয়েছিলেন তিনি। মামা চুপ করতেই জিজ্ঞাসা করলেন, অনিশের সঙ্গে কিরকম আলাপ তোমার? ভালোই, তবে উনি মোটেই কথা শুনতে চান না। পিসেমশাই জিজ্ঞাসা করেন, কি রকম? লাঞ্চের সময় ঠিকঠাক খান না, বললে কথা কানে নেন না। ধরুন নন্দিনী আমাকে টেলিফোনে জানালো উনি ব্রেকফাস্ট না খেয়ে অফিসে গিয়েছেন। আমি লাঞ্চের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই সব সরিয়ে দেন। অভিমান ফুটে উঠল সরলার মুখে। মামা মন্তব্য করলেন, ছোকরা সাজতে ডায়েট করছে যে। তা যাই বলুন, ওকে দেখে বয়স বোঝা মুশকিল। একদিন তো অফিসে নতুন ঢোকা দুটি মেয়েকে খুব ধমকে দিয়েছিলাম। পিসিমা জিজ্ঞাসা করলেন, কেন? আর কি, ভেবেছে 30-32 যুবক, নিজেদের মধ্যে রসিকতা করছিল। মামা বললেন, বয়সের এই ক্যামোফ্লেজটা খুব খারাপ। তার উপর মাঝে মাঝে পার্টিতে যাওয়া ওর চাই, এটা ঠিক নয়। ঠিক নয় কেন? এখানে নন্দিনী আছে, তুমি আবার কিছু মনে করো না। নন্দিনী বলল, আমি এখান থেকে চলে যাব? না না, যেতে হবে না, ওকে তুই তো ভালো করে চিনিস। শুনেছি পার্টিতে গিয়ে ওর অনুরোধ উপেক্ষা করতে না পেরে একটু আধটু খেতে হয় ওকে। পেটে ফুড না থাকলে ওসব খাওয়া কি ঠিক? আপনারা বলুন। মামা গর্জন করলেন, ওসব মানে? অনিশ কি মদ্যপান করে? সরলা দ্রুত মাথা নাড়লেন। ওহো, আপনি ওভাবে বলছেন কেন? আর কিভাবে বলবো? আমার দিদির ছেলে মদ খাচ্ছে, আমি আমি তা শুনে আহ্লাদ করব? সরলা রেগে গেলেন, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি করছি? নিশ্চয়ই। সপ্তাহে একদিন 50 ml হুইস্কি 2 ঘন্টা ধরে কেউ খেলে
সেটাকে মদ্যপান বলা চলে না, এটা আপনার বোঝা উচিত। চুপ করো, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। মামা ধমকালেন। অসম্ভব, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তার মানে? ওইভাবে চেঁচিয়ে নিজের ব্লাড প্রেশার বাড়াচ্ছেন। আপনি কি শিশু? এরকম করলে তো কোনো ডাক্তারই আপনাকে সারাতে পারবে না। এভাবে আত্মহত্যা না করে সোজা ট্রেনের লাইনে গলা দিতে পারেন, কম যন্ত্রণা পাবেন। আমি আত্মহত্যা করছি? মামা কেমন চুপসে গেলেন। অফকোর্স করছেন। এবার শান্ত হয়ে বসুন। আমার মা সঞ্জীবনী সুধা খেতেন। তার মধ্যে যতটা অ্যালকোহল থাকতো তার চেয়ে অনেক কম পরিমাণ অ্যালকোহল আপনার ভাগ্নে পার্টিতে খান, বুঝেছেন? আমার আপত্তি হলো ওটা খাওয়ার সময় যেন ওর পেট খালি না থাকে, তাহলে লিভারে ক্ষতি হয়। সরলা বোঝালেন। বুঝতে পেরেছি। আমার পাড়ার জগন্নাথ তো ওই খেয়ে খেয়ে লিভারটাকে পচিয়ে ফেললো। ছাই বুঝেছেন, আপনি আমার বাবার মতো। এবার কি করলাম? বাবাও নিজে যা বুঝবেন তার বেশি অন্য কেউ বোঝালেও বুঝবেন না। ও। পিসেমশাই এতক্ষণ হাসি হাসি মুখে শুনছিলেন। মামাকে চুপ করতে দেখে বললেন, বাড়িতে আর কে কে আছেন? আমি আর বাবা। তোমার ব্যাপারে ওর কি ইচ্ছে? জানি না, মুখ ফুটে তো কখনো মনের কথা বলেন না। উফ, অনেক দেরি হয়ে গেল, এবার আমাকে উঠতে হবে। হ্যাঁ, কাল আমি কদুঘাটের কবিরাজের কাছে 2টো টিকিট করিয়ে রাখবো, আপনারা তৈরি থাকবেন। নন্দিনী, চলি আজ? আচ্ছা, নমস্কার। সরলা উঠে বললেন, না, অন্যায় হয়ে গিয়েছে, আমার প্রণাম করা উচিত। এখন আপনারা আমার গুরুজন হয়ে গিয়েছেন। হাত বাড়িয়ে প্রত্যেকের পায়ে স্পর্শ করলেন তিনি। এগিয়ে গিয়ে নন্দিনীর গাল টিপে দিলেন আলতো করে, তারপর দরজা খুলে বেরিয়ে গেলেন। প্রথম মন্তব্য করলেন মামা। অদ্ভুত। পিসেমশাই বললেন, একটু ব্যাখ্যা করুন। কিরকম ঝড়ের মতো বয়ে গেল, আমাকে পর্যন্ত শাসন করলো। সেটা মনে হলো মন্দ লাগেনি। যুক্তি থাকলে আমি কথা শুনতে রাজি আছি। পিসেমশাই বললেন, ওর সম্পর্কে কিছুই কিন্তু জিজ্ঞাসা করা হলো না। মানে? অন্য মহিলাদের আমরা যা জিজ্ঞাসা করেছি। হাত নেড়ে থামিয়ে দিলেন মামা। দরকার নেই, এমের হাতে পড়লে অনেক টাইট থাকবে। স্ত্রীলোক যদি পুরুষকে কন্ট্রোল করতে না পারে তাহলে সংসারের সঙ্গে শ্মশানের কোনো পার্থক্য থাকে না। আপনি কি বলেন এ ব্যাপারে? পিসিমার দিকে তাকালেন তিনি। আমি এখনো ভাবতে পারছি না। পিসিমা চোখ বন্ধ করলেন। নন্দিনী তড়বড়িয়ে বলে উঠল, উনি কিন্তু বাবার খোঁজ খবর খুব নেন। পিসিমা বললেন, সেটা তো নিজের মুখেই শুনিয়ে গেল। পিসেমশাই বললেন, পাত্রী হিসেবে এখন পর্যন্ত এই বেস্ট। পিসিমা বললেন, যাই বলো, অঞ্জুর মতো নয়। নন্দিনী না বলে পারল না। আচ্ছা, আপনি মায়ের কথা সবসময় টেনে আনেন কেন? তোর মা কি ছিল তা তো দেখিসনি, সাক্ষাৎ মা লক্ষ্মী। এই চুল, টানা চোখ। মা যদি বেঁচে থাকতো তাহলে এখন নিশ্চয়ই গিন্নি গিন্নি দেখতে হয়ে যেত। তার মানে? আপনি মায়ের যে বয়সটার কথা মনে রেখেছেন, এদের কি সেই বয়স? তা নয়, কিন্তু ব্যবহার, কথাবার্তা। তোর মায়ের সঙ্গে কথা বললেই প্রাণ জুড়িয়ে যেত, আর এরা যেন কই মাছ ভাজবে। পিসিমা নড়ে চড়ে বসলেন। পিসিমশাই জিজ্ঞাসা করলেন, তা আগামীকাল কি কবিরাজের কাছে যাবে? পিসিমা বললেন, বাহ, মেয়েটা এত করে বলল, গেলে যদি উপকার হয় যাব না কেন? পিসেমশাই বললেন, আমার কিন্তু ওকে পছন্দ হয়েছে, সংসারী সংসারী ভাব। তা তো বুঝলাম, খোঁজ খবর নিয়ে দেখো, এত বয়স পর্যন্ত মেয়েকে কাঁধে রেখেছেন কেন ওর বাবা? হুট করে হ্যাঁ বললেই হলো। তাছাড়া অনিশের সঙ্গে কথা বলি, ওর কি মতামত দেখি।
কি আশ্চর্য! নন্দিনী বলে উঠল, তোমরা বাবার মতামত জানতে চাইলে বাবা ঠিক কথা বলবে? বাবাকে তো চেনো না, ঠিক উল্টো বুঝিয়ে দেবে। মামা বললেন, বুঝিয়ে দিলে হলো, আমরা কি শিশু? পিসিমা বললেন, তুই ভাবিস না, আমি এমন ঘুরিয়ে কথাটা তুলব যে বুঝতেই পারবে না। সন্ধ্যের আগে অনিশ ফিরে এসেছিল। চা খেয়ে ড্রয়িং রুমে বসে ওরা গল্প করছিল, অবশ্যই পুরনো দিনের কথাবার্তা। সেসব শুনতে শুনতে অনিশও নস্টালজিক হয়ে উঠেছিল। এসব মানুষগুলো তার কত আপন, অথচ এদের সঙ্গে এতকাল সম্পর্ক রাখিনি বলে অপরাধ বোধে আক্রান্ত হচ্ছিল সে। হঠাৎ পিসিমা বললেন, হ্যাঁ রে অনু, কুদঘাটে এক কবিরাজ আছে, তুই জানিস? কোন কবিরাজ? নামটা তো জানি না, লোকে বলে ধন্বন্তরী। আমি কি করে জানবো? কুদঘাট কি এখানে? কত দূর? অনেক দূর। আর কলকাতার আশেপাশে এমন অনেকের কথা শোনা যায়, কিন্তু পরে লোকে অন্য কথা বলে। আপনাকে কে বলল? আমাকে? মানে আমি শুনলাম। পিসিমার ঢোক গিলতেই নন্দিনী সরে গেল ভিতরে। শুনলেন মানে? অনিশ অবাক। মামা বললেন, একজন ভদ্রমহিলা এসেছিলেন নন্দিনীর কাছে, তিনি বললেন। ও, ওর কোনো বান্ধবী শাড়ি পরে এসেছিল বুঝি? আজকাল নন্দিনীও শাড়ি পরলে বিরাট বড় দেখায়। তা হঠাৎ কবিরাজের খোঁজ? একটু নিষ্কৃতি পেয়ে পিসিমা বললেন, উনি বাত সারিয়ে দেন। মামা বললেন, প্রেশার এমন কন্ট্রোলে রাখেন যে দুবারের পর আর ওর কাছে যেতে হয় না। অনিশ বললেন, আমার তো বিশ্বাস হয় না এসবে, তবে আপনারা যদি যেতে চান তাহলে যাওয়া যেতে পারে, কিন্তু কবিরাজের নাম ঠিকানা তো জানতে হবে। আয় নন্দিনী, এদিকে এসো। বিপদ সামনে। নন্দিনীর মনে হলো বাথরুমে ঢুকে পড়ে, কিন্তু এড়াতে পারল না সে। ধীরে ধীরে দরজার কাছে গেল সে। বলো। কে এসেছিল আজ? ওকে জিজ্ঞেস করো তো কবিরাজের নাম ঠিকানা কি। আমি বাড়ির টেলিফোন নাম্বার জানি না। আশ্চর্য, ওর বাড়িতে ফোন নেই? আমি জানি না। বন্ধু সম্পর্কে কোনো খবর রাখো না? উনি আমার বন্ধু নন, মিনমিন করে বলল নন্দিনী। বন্ধু নন? কে এসেছিল তাহলে? অনিশ মেয়ের কথা বলার ধরনে অবাক হচ্ছিল। সরলা আন্টি। সরলা আন্টি মানে? তোমাদের অফিসে কাজ করেন। মাই গড, সরলা মিত্র? সে এখানে হঠাৎ এলো কেন? এখান দিয়ে যাচ্ছিল তাই দেখা করে গেল। অদ্ভুত মহিলা তো, আমাদের ঠিকানা মুখস্থ করে বসেছিল দেখছি। ব্যাপারটা বেশ রহস্যজনক মনে হলো অনিশের। ইদানিং ভদ্রমহিলা তার সম্পর্কে একটু বেশি ইন্টারেস্ট নিচ্ছেন বলে সে লক্ষ্য করেছিল। পিসিমা বললেন, যাই বলি শোনো, মেয়েটা কিন্তু কথাবার্তায় বেশ ভালো। পৃথিবীতে অমন ভালো কথাবার্তা কয়েক কোটি মানুষ বলতে পারে। তা পারে, আমরা তো তাদের সবাইকে দেখতে পাই না। পিসিমা কথা শেষ করতেই মামা বললেন, তুমি যেন মেয়েটির নাম শুনে একটু বিরক্ত হলে। না, ঠিক বিরক্ত নয়, আমি অফিস আর বাড়ি আলাদা রাখতে চাই। তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। বলুন। তুমি কি মাঝে মাঝে মদ্যপান করো? খুব নির্লিপ্ত মুখে মামা প্রশ্নটি করলেন। আগে। অনিশ খুব ঘাবড়ে গেল। দেখো, আমাদের পরিবারে কেউ কখনো ও জিনিস পান করেনি। তোমার বাবা ঠাকুরদা তো ওসব চিন্তাও করতে পারেননি। তবে দিন বদল হয়েছে, যা কিছু মানুষ একসময় অপছন্দ করত তাই পছন্দ করতে শিখেছে। আমার প্রশ্নের জবাবটা এখনো পাইনি অনিশ। দেখুন, কোনো পার্টিতে গেলে পরিবেশের সঙ্গে মানাতে মাঝে মাঝে অ্যাডজাস্ট করতে হয় বটে,
কিন্তু তাকে আর যাই হোক মদ্যপান করা বলে না। অনিশ সোজা হয়ে বসল। ওই ব্যাপারটাও খারাপ। জলে নেমে স্নান করছো অথচ চুল ভেজাচ্ছ না, ওতে চুলে জট পাকিয়ে যাওয়ার সম্ভাবনা হয়। না, আমার বক্তব্য অন্য। তুমি ওই সব গেলার আগে কি যথেষ্ট পরিমাণে খাবার খাও? শূন্য পেটে মদ পড়লে শরীরের ক্ষতি অবশ্যম্ভাবী। আমি তো বললাম কালে ভদ্রে কখনো সখনো। কি দরকার বাবা মদ খাওয়ার? অনিশকে থামিয়ে দিলেন পিসিমা। তোর বাপ ঠাকুরদা যখন খায়নি, তুই কেন খাবি? শুধু তোর মামার পরিবার কেন, আমাদের পরিবারে কেউ কখনো বুড়ো আঙ্গুল দিয়ে ও জিনিস ছোঁয়নি। অনিশ গম্ভীর মুখে বলল, তোমরা এসব তথ্য কোথায় পেলে বলো তো? পিসেমশাই কথা বললেন। একটা তুচ্ছ ব্যাপার নিয়ে তোমরা জল ঘোলা করছো। শোনো, তোমাকে বলি, সরলা দেবী এসেছিলেন। তোমার পিসিমার বাতের কথা শুনে বললেন যে কুদঘাটে ওর পরিচিত এক কবিরাজ আছেন। ভদ্রলোক ওর মাসিমার বাত দুবার ওষুধ দিয়ে একদম সারিয়ে দিয়েছেন। শুনে তোমার মামা নিজের ব্লাড প্রেশারের কথা বললেন। ঠিক হয়েছে আগামীকাল সকালে আমরা ওর সঙ্গে কবিরাজের কাছে যাব। তাই বলুন, কুদঘাটের কবিরাজ। আমাদের অফিসের কেউ না কেউ ওর কাছে গিয়েছে। একমাত্র সরলার মাসিমা ছাড়া কেউ সুস্থ হয়েছেন বলে শুনিনি। বিরাটিতে একজন জলপড়া দিয়ে রোগ সারায়। মার্কাস স্কোয়ারের কাছে কেউ একজন অ্যাজমা সারান। কান পাতলে এরকম প্রচুর খবর পাওয়া যাবে। অনিশ বলল। তার মানে ব্যাপারটা বুঝলো কি? মামা চেঁচিয়ে উঠলেন। বুঝলো কি কতটা জানি না, তবে আমি কাউকে সুস্থ হতে দেখিনি। মামা বললেন, তাহলে গিয়ে কি হবে? মেয়েটা খামোখা আমাকে ধমকে গেল। আপনাকে সরলা ধমকেছে? হা হয়ে গেল অনিশ। কি করে অ্যালাউ করলেন? অ্যালাউ করার কিছু নেই। সে বলল তার বাবা নাকি অনেকটা আমার মতন। মেয়ে যদি বাপকে ভুল শুধরে দেয় তাহলে শুনতে হবে বই কি। মামা সোজা হয়ে বসলেন। কিন্তু ওই কবিরাজ যদি ভাওতাবাজ হয় তাহলে মেয়েটি সম্পর্কে ধারণা পাল্টাতে হবে। পিসিমা বললেন, ভাওতাবাজ? সরলা যেভাবে বলে গেল তাতে মনে হচ্ছিল গেলেই আমার বাদ সেরে যাবে। কিন্তু অনুর কথা অবিশ্বাস করব কি করে? পিসেমশাই বললেন, তাহলে তুমি যাচ্ছ না? আমি ভেবে পাচ্ছি না কি করব। ইস, মেয়েটা এত বড় ভাওতা দিয়ে গেল। সরলা নিশ্চয়ই ভাওতা দিয়ে যাননি। উনি যা জানেন তাই বলেছেন। অনিশ বলল, তুই জানিস, তোর অফিসের সবাই জানে, আর সরলা জানলো না? যদি কুদঘাটে যেতেই হয় তাহলে সরলার সঙ্গে যাব না, তোর সঙ্গে যাব। তুই এখনই টেলিফোন করে ওকে তাই জানিয়ে দে। কিন্তু আমি যে কবিরাজের ঠিকানাটা জানি না। ফোন করে জেনে নে। অগত্যা অনিশ টেলিফোন করল। ফোন ধরল সরলাই। হ্যালো, কে বলছেন? অনিশ, আপনি আজ আমাদের বাড়িতে এসেছিলেন। কেন, খুব অন্যায় করেছি কি? অন্যায় কি না জানি না, তবে দুজন মানুষকে আপনি খেপিয়ে দিয়ে গেছেন। আমি কাউকে খেপাইনি। এসব কি বলছেন আপনি? আপনি কুদঘাটের কবিরাজের কথা বলেননি? অদ্ভুত, ওরা কষ্ট পাচ্ছেন আর আমি জানি কবিরাজের ওষুধে কাজ হয়, তাই বলেছি। কিন্তু আমি অনেক মানুষের কথা জানি যাদের কোনো কাজ হয়নি। হতে পারে, কিন্তু আপনার জানাটাই যে শেষ সত্যি তাই বা ভাবছেন কি করে? ঠিক আছে, লোকটার ঠিকানা বলুন, আমি ওদের নিয়ে যাব। ঠিকানা আমি জানি না, লোকেশনটা চিনি। তাই বলুন। আশ্চর্য, আপনি যখন জানেন অনেক মানুষের ওর ওষুধে কোনো কাজ হয়নি, তখন কি করব? বল গড়িয়ে দিয়েছেন, না থামা পর্যন্ত আমাকে সঙ্গে থাকতে হবে। আচ্ছা, আপনি কি ঝগড়া না করে থাকতে পারেন না? কে ঝগড়া করছে? আমি? আপনি এসে বলে যাননি যে আমি ড্রিঙ্ক করি? অনিশ চাপা গলায় গজরালো। আর কাদের বললেন?
যারা শৈশব থেকে আমাকে দেখছেন? আমি তো শুধু ড্রিঙ্ক করার কথা বলেছি, তাও একটা পেগ ড্রিঙ্ক করার কথা। তার মানে আর কি বলতে পারতেন? বাহ, রাজ্যের মহিলা মহল আপনার পেছনে ঘুরঘুর করছে এবং আপনি চুপ করলেন কেন বলুন? সত্যবতী আপনার পেছনে লাগেনি? সামনে লাগেনি, পাশে আসেনি। আমি রাখছি। দাঁড়ান, আপনার মামাকে একবার টেলিফোন দিন। মামাকে? কেন? আমার প্রয়োজন আছে। অগত্যা অনিশ ফিরে এলো। মামা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। আবার আমার সঙ্গে কেন? মামাকে অসহায় দেখালো এই প্রথম। কোনো মতে উঠে গিয়ে টেলিফোন ধরলেন। পিসিমা জিজ্ঞেসে করলেন, ঠিকানাটা বলল? কোথায় আর বলল, শুধু শুধু ঝগড়া করলো। ঝগড়া? যুক্তি ফুরিয়ে গেলে মেয়েরা যেভাবে কথা বলে। মামা ফিরে এলেন। আপনার সঙ্গে সরলা একবার কথা বলতে চাইছে। পিসিমা ঢোক গিললেন। আমার সঙ্গে? আগে হ্যাঁ। মামা বললেন। পিসিমা গিয়ে রিসিভার তুললেন। হ্যালো, কে? পিসিমা, আমি সরলা। কাল সকাল 10টায় তৈরি থাকছেন তো? হ্যাঁ, মানে আমি কোনো কথা শুনবো না। আপনি বাতের ব্যথায় কষ্ট পাবেন, এ হতে পারে না। আচ্ছা, দেখি অনুর সঙ্গে কথা বলে। খবরদার ওর কথা কানে নেবেন না। কেন? আপনারা কি কিছুই বুঝতে পারছেন না? না। দেখছেন না কিরকম হুট করে রেগে যাচ্ছে? ওর বাবারও ওই স্বভাব ছিল, কিন্তু তিনি তো শেষ পর্যন্ত সুস্থ ছিলেন, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। দাদা মারা গেলেন সন্ন্যাস রোগে। এর অন্য সম্ভাবনা আছে। তাই কাল যখন আপনারা যাবেন অবশ্য ওকে সঙ্গে নেবেন। না যেতে চাইলে অর্ডার করবেন। ওর ভালোর জন্য ওকে সঙ্গে নিয়ে কবিরাজের কাছে যাওয়া উচিত। কবিরাজ ওকে ওষুধ দেবেন, 2 ডোজে মাথা ঠান্ডা, স্ট্রোক হবে না। স্ট্রোক? অত রেগে গেলে সেই চান্স থাকেই। ওর বাবার ছিল, আবার ওর মামারও আছে। দুয়ে মিলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? আপনার পায়ে পড়ি, আপনি বাঁচান। ঠিক আছে, দেখছি। রিসিভার নামিয়ে এসে পিসিমা ঘোষণা করলেন, তুই কাল আমাদের সঙ্গে কবিরাজের কাছে যাবি। আমাকে ছাড়া তোমরা যাবে কি করে? সরলা আসবে 10টার সময়। তার আসার কি দরকার আছে? লোকেশনটা জানতে পারলে। সে আসবে, তার মতো মেয়ে হয় না। মেয়ে হয় না? কতটা চেনো তোমরা? আমার বেশি চেনার দরকার নেই, একটা চাল টিপলেই বোঝা যায় ভাত হয়েছে কিনা। কথাটা বলে পিসিমা মামার দিকে তাকালেন। মামা গলা নাড়লেন। মহিলা তোমার কথা ভাবেন? আমার কথা? অনিশ হতভম্ব। আমার কথা ভাবতে কে বলল তাকে? ওসব তো জোর করে আনানো যায় না, আপনা আপনি ভেতর থেকে আসে। ওর এসেছে। আমি আপনাদের কথা কিছু বুঝতে পারছি না। মামা পিসিমার দিকে তাকালেন। আপনি রাজি? পিসিমা বললেন, যাদের আমরা দেখলাম তাদের মধ্যে সরলাই সেরা। কথাটা শোনা মাত্র নন্দিনী নিঃশব্দে নিজের ঘরে চলে গেল। অনিশ জিজ্ঞাসা করল, যাদের দেখেছেন মানে? মামা বললেন, ঢাক ঢাক করে কোনো লাভ নেই। অনিশ, তোমাকে বিবাহ করতে হবে। অসম্ভব। আমার মুখের উপর কথা বলছো? আমি দুঃখিত, কিন্তু ওসবের কোনো প্রয়োজন নেই। মেয়েটাকে অনেক কষ্টে বড় করেছি। এবার 5 টাস কুড়িয়ে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিলে আমি বেঁচে যাই। তারপর তারপর যেমন আছি তেমন থাকবো। তাহলে এখন কার্তিক মার্কা চেহারা রেখেছো কেন? হ্যাঁ? মামা খিটিয়ে উঠলেন। আমার মতো মুটিয়ে গেলে কেউ তোমাকে বিয়ের জন্য সাধত না।
এবার পিসেমশাই কথা বললেন। শোনো, ব্যাপারটা নিয়ে শুধু আমরাই নয়, তোমার মেয়েও ভাবে। ওই ফোন করে মহিলাদের এখানে এনে আমাদের সঙ্গে আলাপ করিয়ে দিল। তা যা সব দেখলাম, সবাই তোমার পরিচিত। মনে হচ্ছে সরলা মাই বেস্ট চয়েস হবে। পিসিমা বললেন, নন্দিনী চিঠি পেয়ে আমরা অবাক। ভীষণ জরুরি দরকার, চলে এসো। অঞ্জুর মেয়ে। তখন তুই খারাপ ব্যবহার করেছিলি, আমাদের শত্রু ভেবেছিলি, কিন্তু তোর মেয়ে ডাকলে তো আমরা বসে থাকতে পারি না, চলে এলাম। মামা বললেন, রীনা গাঙ্গুলি সত্যবতী সোমকে সহ্য করেছি, কিন্তু সারিকা, ছি 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 ছি। এতক্ষণ চোখ গোল করে শুনছিল অনিশ। এবার বলল, এরা সবাই এসেছিল? পিসিমা বললেন, এসেছিল, আমরা মেয়ে দেখার মতো দেখেছি। অনিশ উঠে দাঁড়ালো, তার শরীর কাঁপছিল, মুখ লাল। তাই দেখে পিসিমা বলে উঠলেন, ও ও নু, উত্তেজিত হোস না, সরলা বলেছে। রাখো তোমার সরলা। অনিশ চিৎকার করে দ্রুত পায়ে মেয়ের সন্ধানে ছুটল। নন্দিনী, নন্দিনী! শেষ পর্যন্ত মেয়ের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো সে। দরজা ভেতর থেকে বন্ধ। অনিশ চাপা গলায় ডাকল, নন্দিনী! ভেতর থেকে কোনো সাড়া এলো না। নন্দিনী! গলা তুলল অনিশ, তবু কোনো সাড়া শব্দ নেই। অনিশ দরজা ঠেলে নিরাশ হলো, কিন্তু তার কণ্ঠস্বর আরো জোরালো হলো, নন্দিনী! এই সময় মামা, পিসিমা এবং পিসেমশাই এসে দাঁড়ালেন পেছনে। প্রত্যেকের মুখে উদ্বেগ। পিসিমা বললেন, ও নু, তুই শান্ত হ বাবা। কথাটা কানে যাওয়ার আগেই অনিশ চিৎকার করল, নন্দিনী, দরজা খোল, নইলে আমি দরজা ভেঙে ফেলবো। খোল বলছি। বলতে বলতে সে ধাক্কা দিল দরজায়। দরজা খোলার শব্দ হলো। ধীরে ধীরে নন্দিনীকে দেখা গেল, মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। তুমি তুমি এসব কি করেছো? রাগে কথা জড়িয়ে যাচ্ছিল অনিশের। আমার উপায় ছিল না বাবা। ডুকরে কেঁদে উঠে অনিশকে জড়িয়ে ধরল নন্দিনী। ওর শরীর জুড়ে কান্নার ঢেউ। হঠাৎ ঘাবড়ে গিয়ে অনিশ বলল, উপায় ছিল না মানে? সে মেয়েকে নিজের শরীর থেকে ছাড়াতে চেষ্টা করেও বিফল হলো। নন্দিনীর মুখ তার কাঁধে শক্ত হয়ে আটকে আছে, কিছুতেই সরাতে পারছে না সে। কান্না জড়ানো গলায় নন্দিনী বলল, আমি চলে গেলে তোমার কি হবে বাবা? চলে গেলে মানে? তুমি একা কি করে থাকবে? তোমাকে একা রেখে আমি যাব কি করে? একটু একটু করে কান্না বাড়ছিল নন্দিনীর। আশ্চর্য, তোমাকে এখনই কোথাও যেতে হচ্ছে না? অসহায় গলায় বলল অনিশ। তার সমস্ত ক্রোধ মুছে দিয়েছে মেয়ের কান্না জড়ানো শব্দগুলো। একজন কিছুতেই শুনছে না। ওর বাড়ির সবাই আমাকে চায়, ওরা তোমার সঙ্গে কথা বলতে চাইছে। আমি কি করে ওদের নিষেধ করব বাবা? কান্নাটা এবার সোচ্চার হলো আরো। অনিশের হাত দুটো এখন শিথিল। গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস, বালিকার প্রথম প্রেমের ষষ্ঠ অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান, তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।